বাংলাদেশের সব মানুষ এলিজিবল রোজা রাখার জন্য, এটা আমি মনে করি না। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ আছে। ১০০ জনের মধ্যে একজনও যদি থাকে তার অধিকারও সংরক্ষণ করতে হবে। আমাকে অবশ্যই প্রশ্ন করা হবে আমার রোজার জন্য। আরেকজন রোজা রাখলো কি রাখলো না, সে দিনের বেলায় খেলো কি খেলো না, সেই প্রশ্নের জবাব তো আমাকে দিতে হচ্ছে না। আমি মনে করি যে একজন মানুষ আমার সামনে খাচ্ছে, সেটা দেখে আমি বিরত থাকতে পারাটাই, আমি নিজেকে বিরত রাখতে পারাটাই আমার সংযম। রাষ্ট্রকে অবশ্যই আমি বলবো এই জায়গাটাতে কঠোর হতে হবে এবং দোদুল্যমান অবস্থায় থেকে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই যে রমজানের পবিত্রতা রক্ষার নামে যে মোরাল পুলিশিং, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন, কি বলবেন তানভীর হোসেন? ধন্যবাদ। আমি নিজে তো মুসলমান। তো মোরাল পুলিশিং যেটা হচ্ছে এটা আসলে খুবই জঘন্য কাজ হচ্ছে। এখন আপনাকে ১ম এ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আ আমি একটু আমার ব্যক্তিগত উদাহরণ দেই। আমার মা হলো অসুস্থ এবং তিনি খুবই সিভিয়ার রকমের অসুস্থ এবং তিনি রোজা রাখতে পারবেন না। তো ডাক্তার হলো যে তাকে একেবারে স্ট্রিক্টলি বলেছেন তিনি রোজা রাখতে পারবেন না। ইসলাম ধর্মে বিধান আছে যদি কোনো অসুস্থ রোগী রোজা রাখতে না পারেন তাহলে তার জন্যে অন্য কেউ তার পক্ষ থেকে রোজা রাখবেন বা কিভাবে সেটা করা সম্ভব একেবারেই সুস্পষ্ট বিধান আছে। এখন বাংলাদেশের সব মানুষ এলিজিবল রোজা রাখার জন্য, এটা আমি মনে করি না। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ আছে। ১০০ জনের মধ্যে একজনও যদি থাকে তার অধিকারও সংরক্ষণ করতে হবে। সুতরাং আমাকে অবশ্যই প্রশ্ন করা হবে আমার রোজার জন্য। আরেকজন রোজা রাখলো কি রাখলো না, সে দিনের বেলায় খেলো কি খেলো না, সেই প্রশ্নের জবাব তো আমাকে দিতে হচ্ছে না। এখন আপনি যদি এই এক্সাম্পল গুলো তৈরি করেন, এই এক্সাম্পল গুলো আমার কাছে মনে হচ্ছে যে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জিনিসগুলো বাংলাদেশে ডেভেলপ করার চেষ্টা করছে। এই ধরনের একটা মব ভায়োলেন্স এর মাধ্যমে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। রমজানের পবিত্রতার যে কথাটা বলা হয় সেটা কিন্তু একটা ফিলোসফিক্যাল কথা। রমজানের পবিত্রতার ভ্যালু কিন্তু আপনি মানে ২ নাম্বার খাবার বিক্রি করবেন, ভেজাল খাবার বিক্রি করবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, আপনি নারী নির্যাতন করবেন, আপনি রেপ হবে, আপনি রাস্তাঘাটে আপনি প্রচন্ড বাজে ভাষায় কথা বলবেন, গালিগালাজ করবেন, মারামারি করবেন। ওর মধ্যে রমজানের পবিত্রতা নষ্ট হয় না? সো রমজানের পবিত্রতা, সংযম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ইডিওলজির সাথে সম্পৃক্ত। আমি মনে করি যে একজন মানুষ আমার সামনে খাচ্ছে, সেটা দেখে আমি বিরত থাকতে পারাটাই, আমি নিজেকে বিরত রাখতে পারাটাই আমার সংযম। সুতরাং মুসলমানদেরকে অবশ্যই এই আমরা যে সো কল এখন ডিজিটাল যে মিডিয়াতে যে জিনিসগুলো প্রচার হয়, যে প্রোপাগান্ডা গুলো হয়, এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনোভাবেই আরেকজনের অধিকার নষ্ট হয় এরকম কোনো আচরণ আসলে করা যাবে না এবং রাষ্ট্রকে অবশ্যই আমি বলবো এই জায়গাটাতে কঠোর হতে হবে এবং দোদুল্যমান অবস্থায় থেকে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্নে আসি তানভীর হোসেন আপনার কাছে। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম তিনি লিখেছেন যে জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল এবং তিনি আরও লিখেছেন, আমি ছোট্ট একটি অংশ তুলে ধরছি, জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারাই দেশে রাজনীতি করার অধিকার রাখেন, জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। এবং এর প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি এক বিবৃতিতে উপদেষ্টা মাহফুজ আলমের যে মন্তব্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন যে মাহফুজ আলম ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি জামায়াত সম্পর্কে এমন, অর্থাৎ যুদ্ধাপরাধের যে সহযোগীর যে বিষয়টি মন্তব্য করেছেন, এই মন্তব্য করে একটি প্রতিবেশী দেশের গুপ্তচরদের ভাষাতেই কথা বলছেন। এই যে তাদের কথা এবং প্রতিবাদ অথবা প্রতিক্রিয়া যেটাই বললি না কেন, এই বিষয়ে আপনি কি বলবেন তানভীর হোসেন? তাহলে এটা আমাদের উপদেষ্টা মাহফুজ সাহেবের কথা। মাহফুজ সাহেব জামাতকে যেভাবে দেখেছেন সেটা একটা বিষয়, একটা লেন্স। সেই লেন্সের মধ্যে আমি মনে করি যে সেই লেন্সটা একেবারে স্বচ্ছ না। এ কারণে স্বচ্ছ না, স্বচ্ছ হলো জামাত যেটা বলেছে সেটাই সত্য। জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আছে, এখনো তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবেই আমরা সবাই জানি। তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কোনো ভূমিকা নেয়নি, তারা মুক্তিযোদ্ধাদেরকে নিপীড়ন করেছে। মুক্তিযুদ্ধের সময় তারা বর্বর রকমের তারা হলো যে বর্বর রকমের তারা অত্যাচার করেছে। সো
জামাতকে কোনোভাবে এই জায়গাটাতে প্রিভিলেজ দেওয়ার কোনো সুযোগ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, জামাত যে তার মানে তার যে অবস্থানটা যে একটুও বদলায়নি, সেটা গোলাম মিয়া পরোয়ারের যে কথা আছে সেই কথাতেই পরিষ্কার যে তারা আসলে তাদের অবস্থান বদলায় নেই। এখন একটা প্রশ্ন আসে যে জামাতের না, মধ্যে তানভীর হোসেন তিনি যেটি বাংলাদেশপন্থী। বলেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে মাহফুজ আলম এই যে যুদ্ধাপরাধ যে অভিযোগটি এনেছেন যুদ্ধাপরাধের সহযোগী হিসেবে, তিনি সেখানে বলেছেন যে জামায়াত সম্পর্কে এমন মন্তব্য করে একটি প্রতিবেশী দেশের গুপ্তচরদের ভাষাতেই কথা বলছেন। জি, হ্যাঁ, এটা তো একটা রাজনৈতিক খেলা এখানে হচ্ছে। সেখানে মানে আমার যেটা কথা সেটা হলো যে উপদেষ্টা ঠিক বলেছেন নাকি হলো যে জামাতের প্রতিনিধি মিয়া গোলাম পারোয়ার ঠিক বলেছেন। সো প্রথমত হলো যে তিনি কার প্রতিনিধিত্ব করছেন সেই তথ্য যেরকম জামাতের হাতে নেই বা আমাদের হাতে নেই, একই সাথে উনি যে তথ্যটা বলেছেন যে বাংলাদেশপন্থী জামায়াত ইসলাম, এরকম কোনো তথ্য তো জনগণের হাতে নেই এবং সেটার সম্ভাবনাও নেই। সুতরাং জামাতকে অবশ্যই মুক্তিযুদ্ধে তাদের যে অপরাধ আছে সেই অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যারা এই ক্ষমাটা চাইবে প্রকাশ্যে, তখন আমরা ভাবতে পারবো বা কিংবা ভাবার একটা সুযোগ পাবো যে জামাতের একটা অংশ বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছে বা বাংলাদেশকে তারা ধারণ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে জামাতের কোনো অংশ বাংলাদেশকে এখন পর্যন্ত তারা ধারণ করে, কারণ জামাতের গত 7 মাসের যে কর্মকাণ্ড আছে সেখানেও তার কোনো নজির বা সেখানেও সেরকম কোনো বক্তব্য আমরা আসলে পাইনি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন আসি, যেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি একটু তুলে ধরি বিষয়টা। সম্প্রতি যে ধর্ষণের শিকার হয়ে একটি শিশু মারা গেল, তার জানাজায় অংশ নিতে মাগুরায় গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন নেতা। এবং এই জানাজায় অংশ নিতে পুলিশের একটি হেলিকপ্টারে করে মাগুরায় গিয়েছিলেন তারা, হাসনাত এবং সার্জিস। এবং এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এটি নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা হচ্ছে যে পুলিশের হেলিকপ্টারে তারা কিভাবে গেল, কেন গেল। এবং সার্জিস তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে যখন শুনলাম শিশুটি আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছি, সেনাবাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টার, যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখন মাগুরায় গিয়ে তার জানাজা অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পরে আবার ঢাকায় ব্যাক করেছি। এই যে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি বিষয়টি কিভাবে দেখেন তানভীর হোসেন? মানে তিনি বলছেন যে তিনি একটা সুযোগ নিয়েছেন, হ্যাঁ। তো ওনারা তো সুযোগ সন্ধানী, এই বিষয়টা তো বলাই হচ্ছে, উনি সেটা স্বীকার করেছেন যে উনি সুযোগ নিয়েছেন। কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলে ওনারা সেই সুযোগটা নিতে পারেন কিনা, যদি নিতে পারেন তার মানে এটা হচ্ছে কি যে তারা তো সরকারের পক্ষের রাজনৈতিক শক্তি হিসেবে নিজেরা মাঠে নিজেদেরকে আপনার হলো যে করেছেন, এস্টাবলিশ করেছেন বা নিজেদের এই বিষয়টার কারো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এখন প্রশ্ন হলো যে তিনি কার প্রোটোকলে গেছেন। যদি রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা, রাষ্ট্রীয় কোনো সিস্টেমকে আপনি যখন তিনি যে সিট খালি আছে, তো সিট খালি আছে বলেই কি আমি কি চাইলে কি আগামীকালকে বিমানে করে কোথাও যেতে পারবো? সিট খালি থাকলে কি আপনি যেতে পারবেন বা অন্য কেউ? তাহলে তার মানে হচ্ছে যে তিনি তার যে নৈতিক অবস্থার বাইরে যে উনি একটা সুযোগ নিয়েছেন, যেটাকে আমরা বলতে পারি যে এক ধরনের অবৈধ সুযোগ তিনি গ্রহণ করেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।